Chapter 78 ট্রমা আয়ুর হার্ষণ যোগ করল একদম ঠিক বলেছ কল্পনাই করা যায় না যে সিয়ারের পরের সিকোয়েন্স হবে ক্লাউন স্বাভাবিক যুক্তি দিয়ে ভাবলে কেউ এই দুইটাকে একসাথে জোড়া লাগাবে না এটা কি এতই অদ্ভুত আমার মনে হয় অনেক সিকোয়েন্স পোষণেরই বিভিন্ন লেভেলের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না লোরোটা মুখে হাত চাপা দিয়ে হাই তুলল স্পষ্টই বোঝা যাচ্ছিল তার আঘাত বেশি গুরুতর গডেসেস গেইজ তাকে চনমনে রাখতে পারছিল না না লোরোটা এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার অন্য সিকোয়েন্স পোষণগুলোতে যদি সরাসরি মিল না থাকে তাহলেও অন্য কোনো দিক থেকে দেখলে কিছু না কিছু মিল পাওয়া যায় কিন্তু সিয়ার আর ক্লাউনের মধ্যে আমি কিছুতেই কোনো সংযোগ খুঁজে পাচ্ছি না আয়ুর হার্ষণ মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল ক্লাইন ওদের আলোচনা শুনছিল হঠাৎ হেসে ফেলল না একটা মিল তো আছেই কি মিল আয়ুর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল এমনকি ডান স্মিথের হাতের ব্যায়ামের গতিও স্পষ্টভাবে কমে গেল ক্লাইন এক মুহূর্ত দেরি না করে বলল সিয়ার হোক আর ক্লাউন হোক দুজনকেই সার্কাসে পাওয়া যায় আয়ুর ডান আর লোরোটা তিনজনই স্তব্ধ হয়ে গেল পুফফ বেশ ভালো উত্তর তোমার মতো ছেলে আমার পছন্দ লোরোটা প্রথম সম্বিত ফিরে পেল হেসে গড়িয়ে পড়ল আয়ুরও মাথা নেড়ে হাসল এই যুগে নিজেকে নিয়ে মজা করতে পারে এমন ভদ্রলোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ভাগ্যিস আজ একজনের সাথে দেখা হল আমি কি নিজে থেকে নিজেকে নিয়ে মজা করতে চাই এমন না যে আমি সিয়ার আর ক্লাউনের মধ্যে আসল কোনো মিল বের করতে পেরেছি ক্লাইন মনে মনে বিড়বিড় করল তারপর কষ্ট করে একটা হাসি দিয়ে বলল আমি শুধু আশা করি এই সিকোয়েন্স পাথরের পোষণগুলোর নাম যেন বেস্ট টেমার অ্যাক্রোব্যাট বা ম্যাজিশিয়ান না হয় তাহলে তো সত্যিই একটা পুরো সার্কাস বানিয়ে ফেলা যাবে তাছাড়া সেটা হবে এক মানুষের সার্কাস হা ডান আর বাকিরা সবাই হেসে উঠল গাড়ির ভেতরটা আনন্দে ভরে গেল গাড়ি সোজা জাউটল্যান্ড স্ট্রিটের দিকে এগিয়ে গেল ক্লাইন আহত ছিল না তাই সে প্রথম ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ঢুকল গডেস তোমার কি হয়েছে কি অবস্থা তোমার রোজান তাকে দেখামাত্রই চিৎকার করে উঠল ক্লাইন নিচের দিকে তাকিয়ে নিজের নোংরা আর ছেঁড়া স্যুটটার দিকে চোখ বুলাল বুকটা কেমন মোচড় দিল তারপর বলল মিশনের সময় সব রকম দুর্ঘটনাই ঘটতে পারে গডেসের আশীর্বাদে শেষটা ভালোই হয়েছে লেডিকে প্রশংসা রোজান ভক্তিভরে বুকের ওপর ক্রিমসন মুন আঁকল ক্লাইনকে আর কিছু বলতে না দিয়ে সে জিজ্ঞেস করল আমাদের কি আবার তিনতলায় লুকাতে হবে সেই সিল্ড আর্টিফ্যাক্ট কি সত্যিই এত বিপজ্জনক আমাকে বিশ্বাস করো তুমি যতটা বিপজ্জনক কল্পনা করতে পারো তার চেয়েও অনেক বেশি ক্লাইন এখনও ভয় কাটেনি এমন একটা গলায় বলল তার সেই রহস্যময় ভাগ্যবৃদ্ধির আচার যদি না থাকত সে 2049-এর হাতে মারাই পড়ত গডেস রোজানের ঠোঁট কাঁপছিল যেন আরও লক্ষটা কথা বলতে চায় হাজারটা প্রশ্ন করতে চায় কিন্তু ক্যাপ্টেন নিচে অপেক্ষা করছে এটা মাথায় রেখে সে নিজেকে সামলে নিল মিসেস ওরিয়ানা আর বাকিদের জানাল তিনতলায় উঠে যেতে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির পাশের বাড়িগুলো হয় চার্চের সম্পত্তি ছিল নয়তো ভক্তিমান যাজকদের বাসা যারা কম বেশি পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখত সাধারণ কর্মীরা সব সরে গেলে ক্লাইন তাড়াহুড়ো করে রিক্রিয়েশন রুমে অন্য নাইট হকদের জানাতে গেল না বরং সে সাথে সাথে ফিরে এল এবং ক্যাপ্টেন আর বাকিদের সাহায্য করল সিল্ড আর্টিফ্যাক্ট 2049 মনস্টার বিবারের দেহাবশেষ এবং অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা দোতলায় নিয়ে আসতে পার্টিশনের ওপাশ দিয়ে ডান রিক্রিয়েশন রুমের দরজা খুলল ভেতরে দুজন নাইটহক গোয়েন্ট কার্ড খেলছিল ডান বলল ফ্রাই রয়েল তোমরা দুজন এখনই হারবারের টাইরেল ওয়্যারহাউসে যাও লিওনার্ডকে সাহায্য করো ঘটনাস্থলের বাকি কাজ গোছাতে ঠিক আছে কুচকুচে কালো চুলের রয়েল যার মুখে সবসময় একটা ঠান্ডা ভাব সে প্রথম উঠে দাঁড়াল কর্পস কালেক্টর ফ্রাই কালো চুল নীল চোখ ফ্যাকাশে চামড়া তার পরেই উঠল দুজনেই গোয়েন্ট কার্ড রেখে দিয়ে রিক্রিয়েশন রুম থেকে বেরিয়ে এল পার্টিশন পার হওয়ার সময় দুজনেই স্পষ্টভাবে থমকে গেল দাঁড়াও ডান ডাক দিল তাদের প্রত্যাশা ভুল প্রমাণ হল না আর কি আছে স্লিপলেস রয়েল ঘাড় ঘুরিয়ে কোনো ভাবান্তর ছাড়াই জিজ্ঞেস করল পুলিশকে জানাতে ভুলো না তাদের বলো রাস্তা সিল করে দিতে তোমরা ঘটনাস্থলের কাজ শেষ করে লাশ সরিয়ে না আনা পর্যন্ত যেন কেউ কাছে আসতে না পারে ডান কপালে হাত চাপড়ে বলল ঠিক আছে রয়েল ঘুরে 2 পা এগিয়ে আবার থামল মাথা ঘুরিয়ে চোখ পিটপিট করে তার স্বভাবসুলভ ঠান্ডা গলায় নিশ্চিত করল ক্যাপ্টেন আর কিছু নেই তো না ডান ধারালো গলায় বলল রয়েল চোখে দেখা যায় না এমন একটা ছোট্ট মাথা নেড়ে দরজার দিকে হাঁটা শুরু করল কর্পস কালেক্টর ফ্রাই যার গা থেকে ঠান্ডা আর অন্ধকার ছড়ায় সে তার নিজস্ব পরিমিত গতিতে হাঁটতে লাগল ঠিক সেই মুহূর্তে ডান যোগ করল রোজান মিসেস ওরিয়ানা আর বাকিদের বলে দিও তারা নিচে নামতে পারে কোনো সমস্যা নেই ফ্রাই শান্তভাবে জবাব দিল যেন তার ভেতরে কোনো অনুভূতিই নড়েনি
ক্লায়েন্ট 2 নাইটহককে দরজা দিয়ে বেরিয়ে ওপরে যেতে দেখল, তারপর চুপচাপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ক্যাপ্টেন আর বাকিদের সাথে ভূগর্ভে নামল, সোজা চ্যানিস গেটের দিকে এগিয়ে গেল। ডান যখন স্লিপলেস কিনলি হোয়াইটকে ইশারা করল চ্যানিস গেট খুলতে, ক্লায়েন্টকে নির্দেশ দিল, আর্মরিতে যাও, ওল্ড নীলকে এখানে পাঠাও। ওর আচারভিত্তিক জাদু দরকার আমাদের সারিয়ে তুলতে। ওষুধের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছিল, তার মানসিক অবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক আছে, ক্লায়েন্ট ক্যাপ্টেনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই যোগ করল, আমি ওল্ড নীলের বদলে আর্মরিতে পাহারা দেব, কমপক্ষে 20টা ডেমন হান্টিং বুলেটও নেব, আর হোলি ক্যাথেড্রালের অনুমতির জন্য অপেক্ষা করব। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক নিয়ে আমার কৌতূহলকে লাগাম দিয়ে রাখব। ডান মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। ক্যাপ্টেন, আর কিছু আছে? ক্লাইন হেসে জিজ্ঞেস করল। ডানের আগেই কথাটা বলে ফেলল। ডান মাথা নেড়ে চুপ থাকল, কিছু বলতে পারল না। ক্লাইন তার ছড়ি বের করে ঘুরে হাঁটতে শুরু করল। কিছুদূর গিয়ে আর্মরিতে ঢুকে ওল্ড নীলকে পুরো ঘটনাটা মোটামুটিভাবে বলল। ওল্ড নীল তখন সাদা পানি খাচ্ছিল। সে নিয়ন্ত্রণ হারিয়ে দানবে পরিণত হল, তুমি একজন বিয়ন্ডারকেও মারলে। ওল্ড নীল তাড়াতাড়ি ডেস্ক গোছাতে লাগল। মনে হচ্ছে কোনো নাটকের স্ক্রিপ্ট শুনছি। বিড়বিড় করতে করতে সে ডেস্কের চারপাশ ঘুরে করিডোরের দিকে সোজা হেঁটে গেল। ক্লাইনের উত্তরের জন্য অপেক্ষাও করল না। ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মিস্টার নীল, চার্চের কাছে কি আসল ক্ষত নিরাময়কারী ওষুধ নেই? আচার ভিত্তিক জাদু লাগবে কেন? সাধারণ উপাদান দিয়ে তৈরি কোনো ওষুধই আচারের মতো স্থায়ী নিরাময় দিতে পারে না। অসাধারণ উপাদান খুবই দুর্লভ, আর বেশিরভাগই নিরাময় ওষুধের জন্য উপযুক্ত না। ওল্ড নীল অনায়াসে ব্যাখ্যা করল, তুমি তো গডেসেস গেইজের কথা জানো, তাই না? আচারের মাধ্যমে যখন এই ওষুধ প্রথম তৈরি হয়, সেটা তখন একটা আদর্শ, সত্যিকারের নিরাময় ওষুধ হিসেবে কাজ করে। কিন্তু তৈরি হওয়ার পর প্রতি মিনিটে এর কার্যকারিতা বাষ্প হয়ে উড়ে যেতে থাকে, যতক্ষণ না প্রায় কিছুই অবশিষ্ট থাকে না। আচ্ছা, ক্লাইন হতাশ হয়ে মাথা নাড়ল। একসময়ের কিবোর্ড ওয়ারিয়র আর গেম পাগল হিসেবে জাদুকরী ক্ষমতাসম্পন্ন নিরাময় ওষুধের জন্য মন কেমন করাটা তার স্বভাবেই ছিল। সে ওল্ড নীলকে চলে যেতে দেখল, তারপর বসে পড়ল। অনেক দিন পর এরকম নিরিবিলি পেয়েছে, কিন্তু এই শান্তির মধ্যেই তার মাথায় ঘুরে ফিরে আসতে লাগল সেই সিউটেড ক্লাউনের মৃত্যুর দৃশ্য। সে কেমন ঠান্ডা মাথায় গুলি চালিয়েছিল, সেই ভয়ঙ্কর ক্ষত, টাটকা রক্তের ফোয়ারা। ক্লাইনের শরীর কেঁপে উঠল। একটা অস্বস্তি তাকে ঘিরে ধরল। সে প্রথমে উঠে দাঁড়াল, তারপর বসল, আবার উঠল। মাঝে মাঝে ঘরের মধ্যে পায়চারিও করল। একটা গভীর নিঃশ্বাস ছেড়ে সে ঠিক করল কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখবে, যাতে ওই ছবিগুলো মাথা থেকে সরে। ক্লাইন সিল্কের টুপি আর ফর্মাল কোটটা খুলল, তারপর রুমাল আর ব্রাশ বের করে ময়লা আর কাদা পরিষ্কার করতে শুরু করল। কতক্ষণ কেটে গেল বলা মুশকিল। হঠাৎ ওল্ড নীলের চেনা পায়ের আওয়াজ কানে এলো। ওল্ড নীলের হাঁটার ধরন ছিল গোড়ালিতে ভর দিয়ে হাঁটা, যেটা একটা বিশেষ ধরনের শব্দ করত করিডোরে। কি ক্লান্তিকর! ওল্ড নীল অভিযোগ করতে করতে ঘরে ঢুকল। ক্লাইনের দিকে এক পলক তাকিয়ে বলল, বাকিদের বলে দাও, পরের 1 ঘণ্টা কেউ যেন এদিকে না আসে। আমার বিশ্রাম দরকার। আপনি ওপরে গিয়ে বিশ্রাম নিন না, আমি এখানে পাহারায় থাকি। ক্লাইন সদয় হয়ে প্রস্তাব দিল। ওল্ড নীল মাথা নাড়ল। ওপরে অনেক শব্দ, রোজান এমন একটা মেয়ে যে থামতেই জানে না। ঠিক আছে। ক্লাইন আর জোর করল না। কোটটা গায়ে চড়াল, টুপি মাথায় দিল, ছড়ি তুলে নিয়ে করিডোরে বেরিয়ে এলো। পেছনে আর্মরির দরজাটা আধখোলা রেখে দিল। ঠক ঠক ঠক। সে ধীরে ধীরে ফাঁকা পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ পাশে এমন কিছু ঘর চোখে পড়ল যেগুলো সে আগে কখনো দেখেনি। এখানে একটা গোপন দরজা আছে। ক্লাইন একটা বাঁকের কাছে থামল আর ঘরটার দিকে তাকাল। সে দেখল কর্পস কালেক্টর ফ্রাই ইতিমধ্যে ফিরে এসেছে। সে মনোযোগ দিয়ে একটা সম্পূর্ণ ব্যবচ্ছেদ করা লাশ পরীক্ষা করছিল। লাশ? ক্লাইনের বুকটা ধক করে উঠল। সাহস জড়ো করে সে ঘরটার কাছে গেল। খোলা দরজায় আলতো করে নক করল। ঠক ঠক ঠক। ফ্রাই কাজ থামিয়ে ঘুরে তাকাল। তার নীল কিন্তু বরফশীতল চোখ ক্লাইনের দিকে স্থির হল। বিরক্ত করার জন্য দুঃখিত, শুধু জানতে চাচ্ছিলাম এটা কি একজন বিয়ন্ডারের লাশ? ক্লাইন গলার স্বর নিয়ন্ত্রণে রেখে জিজ্ঞেস করল। ফ্রাইয়ের ঠোঁট নড়ল, কিন্তু বেরিয়ে এলো মাত্র একটাই শব্দ। ক্লাইনের দৃষ্টি ফ্রাইয়ের পেছন দিয়ে গিয়ে পড়ল লাশটার ওপর। সত্যি, সে সেই চেনা ভয়ঙ্কর ক্ষতটা কপালে দেখতে পেল। সেই সিউটেড ক্লাউন। ক্লাইন চুপচাপ একটা শ্বাস ছেড়ে বলল, কিছু পেয়েছ? না। ফ্রাই অস্বাভাবিক রকম সংক্ষিপ্তভাবে জবাব দিল। পরিস্থিতিটা হঠাৎ বিশ্রী হয়ে গেল। ক্লাইন বিদায় নিতে যাচ্ছিল, ঠিক তখনই ফ্রাই নিজে থেকে বলল, যদি অস্বস্তি লাগে ভেতরে এসে দেখতে পারো। দেখবে এটা শুধু একটা লাশ। ভয় পাচ্ছি দেখে ট্রমা হবে না তো? ক্লাইন ভাবল একটু, তারপর মাথা নাড়ল। ঠিক আছে। সে ঘরে ঢুকে লম্বা সাদা কাপড় বিছানো টেবিলের সামনে এসে দাঁড়াল। লাশটার দিকে তাকাল।
স্যুটেড ক্লাউনের মুখ থেকে লাল, হলুদ আর সাদা রং মুছে ফেলা হয়েছিল। বেরিয়ে এসেছিল একটা অচেনা মুখ, বিশেষ কিছু নেই এমন। বয়স ৩০-এর কাছাকাছি, কালো চুল, উঁচু নাকের হাড়। সেই মুহূর্তে ফ্রাই দেয়ালের কোণায় একটা চৌকো টেবিলের কাছে গেল। একটা পেন্সিল আর কাগজ তুলে নিল। লাশটার কাছে ফিরে এসে কাগজ রাখল, পেন্সিল দিয়ে আঁকতে শুরু করল। ক্লাইন কৌতূহলী হয়ে তাকাল। দেখল ফ্রাই স্যুটেড ক্লাউনের মাথার স্কেচ করছে। বেশিক্ষণ লাগল না, ফ্রাই পেন্সিল থামাল। কাগজে ফুটে উঠেছে একটা জীবন্ত প্রতিকৃতি। লাশটার সাথে তুলনা করলে একমাত্র পার্থক্য, ক্ষতটা নেই আর নীল চোখ যোগ করা হয়েছে। কি প্রতিভা! ক্লাইন বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তুমি যে এত ভালো স্কেচ করতে পারো জানতাম না। নাইট হক হওয়ার আগে আমার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার। ফ্রাইয়ের গলা সম্পূর্ণ সমতল ছিল। তাহলে স্বপ্নটা পূরণ করলে না কেন? ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ফ্রাই পেন্সিল রেখে দিল, স্যুটেড ক্লাউনের স্কেচটা হাতে নিয়ে বলল, আমার বাবা গডেসের প্রিস্ট ছিলেন। উনি চাইতেন আমি প্রিস্ট হই, সম্মানজনক পেশা। তুমি প্রিস্ট হয়েছিলে? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। ফ্রাইয়ের ব্যক্তিত্ব আর তার গা থেকে যে আবহ বেরোয়, সেটা দিয়ে প্রিস্ট হওয়ার কথা কল্পনা করাটাই কঠিন। হ্যাঁ, মোটামুটি ভালোই করেছিলাম। ফ্রাই একটা ঠান্ডা মুখ বজায় রেখে ঠোঁটের কোণা সামান্য উঁচু করে জবাব দিল। পরে কিছু ঘটনা ঘটল, কিছু অভিজ্ঞতা হল। শেষে এসে পৌঁছালাম নাইটকে। ক্লাইন তার ব্যক্তিগত জীবনে নাক গলানোর ইচ্ছা রাখল না। বিষয় পাল্টাতে গিয়ে জিজ্ঞেস করল, তুমি যখন একসময় গডেসের প্রিস্ট ছিলে, তাহলে স্লিপলেস হলে না কেন? ব্যক্তিগত কারণ, ফ্রাই সরাসরি বলল। তাছাড়া ম্যাডাম ডালি একজন চমৎকার আদর্শ। ক্লাইন মাথা নাড়ল। বিষয় পাল্টাতে যাচ্ছিল, ঠিক তখনই ফ্রাই বলল, এই ঘরটা একটু দেখে রাখো। আমাকে এখনই স্কেচটা ক্যাপ্টেনের কাছে নিয়ে যেতে হবে। একটা গোপন দরজা বন্ধ করা খুব ঝামেলার কাজ। ঠিক আছে। একটা লাশের সাথে একা থাকতে ক্লাইনের কিছুটা ভয় লাগলেও সে সাহস দেখিয়ে রাজি হল। ফ্রাই চলে যাওয়ার পর ঘরটা একদম চুপচাপ হয়ে গেল। লাশটা সেখানে পড়ে আছে। ক্লাইনের বুকটা ভারী হয়ে এলো, কয়েকটা গভীর শ্বাস নিল। ভয়কে জয় করার জন্য সে নিজে থেকেই লম্বা টেবিলটার কাছে এগিয়ে গেল। স্যুটেড ক্লাউন নিঃশব্দে শুয়েছিল। তার ফ্যাকাশে মুখ, চোখ শক্ত করে বন্ধ, শ্বাস প্রশ্বাসের সব চিহ্ন মুছে গেছে। সেই ভয়ঙ্কর ক্ষতটা ছাড়া তার শরীর থেকে শুধু মৃত মানুষের সেই বিশেষ শীতলতা ছড়াচ্ছিল। ক্লাইন কিছুক্ষণ দেখল। ধীরে ধীরে তার আবেগ স্থির হতে লাগল। সে শান্ত হয়ে আসছিল। চোখ বুলাতে গিয়ে সে স্যুটেড ক্লাউনের কবজিতে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পেল। সাহস জড়ো করে হাত বাড়াল সেটা ধরতে, যাতে ঘুরিয়ে আরও পরিষ্কার দেখতে পারে। ঠিক যেই মুহূর্তে তার আঙুলের ডগা থেকে সেই বরফশীতল স্পর্শ মস্তিষ্কে পৌঁছাল, সেই ফ্যাকাশে হাতটা, যেটা থেকে সব প্রাণশক্তি মুছে গেছে, হঠাৎ ছিটকে উঠল। ক্লাইনের কবজি ধরে ফেলল, শক্ত করে চেপে ধরল।